গ্যাস সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। বিষয়টি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া থেকে দ্রুত এলএনজি আমদানির আলোচনা চলছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতে কাজ শুরু করছে বিদেশি বিশেষজ্ঞ টিম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতার আঁচ করতে পারেন অনেকেই। বড় সংকটে সেই বন্ধু দেশের কাছেই সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। দেশের গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেন তিনি। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে দ্রুত এলএনজি আমদানির আলোচনা চলছে। মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি। আমরা গতকাল বলেছিলাম মালয়েশিয়ান টিম কিন্তু এখন এটা করছে এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে। তিনি বলেন, গভীর সমুদ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল FSRU বিদেশি বিশেষজ্ঞ দল মেরামতের কাজ শুরু করেছেন। 2 সপ্তাহের মধ্যে আগের মতোই গ্যাস পাওয়া যাবে। আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমরা এই সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসনের জন্য এই রিজিয়নের হেড আমরা তাদেরকে ডেকেছিলাম। তাদের ভাইস প্রেসিডেন্ট আজিজ কাশিম আমাদের এখানে এসেছেন। আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলেছি, তাদের কর্মপরিকল্পনা এবং আমাদের সমস্যাগুলো, আমাদের কনসার্নগুলো তাদের কাছে এক্সপ্রেস করেছি এবং তারা এই বিষয়টা উপলব্ধি করে এবং তারাও দুঃখ প্রকাশ করেছে এবং তারা যে সঠিক পথে তাদের সমস্যাটা সমাধান করবার চেষ্টা করেছে। ভবিষ্যতে FSRU নষ্টের কারণে বড় ধরনের ভোগান্তি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। যে একটি রুটের উপর ডিপেন্ডেন্সি থাকলে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চলমান গ্যাস সংকটে গত 10 দিনে $350 মিলিয়ন রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, জ্বালানি সংকটে যথাসময়ে পণ্য রপ্তানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ভূতত্ত্ববিদ ডক্টর বদরুল ইমাম। তরিক ইসলামের রিপোর্ট। গ্যাস সংকটের বড় প্রভাব পড়েছে দেশের শিল্প খাতে। দিন কিংবা রাত অধিকাংশ সময় বন্ধ থাকছে সাভার ও আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানা। অনেকে বাধ্য হয়ে বেশি মূল্যে গ্যাস কিনে কারখানা চালু রাখায় বেড়েছে উৎপাদন খরচ। অনিশ্চয়তা দেখা দিয়েছে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে। ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে বিপাকে পড়বে দেশের শিল্প খাত। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারের দৃশ্যমান উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা কিন্তু উৎপাদন আমাদের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন করতে পারছি না। তাহলে উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই, অথবা ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দিলেও 25 থেকে 30% কমপক্ষে ডিসকাউন্ট দিতে হয়। যে ওই CNG স্টেশন থেকে গ্যাসগুলি নিয়ে কোনো রকম চলার চেষ্টা করছিলাম গতকাল পরশুদিন 2 দিন যাবৎ তিতাস গ্যাস ওই সমস্ত CNG স্টেশনগুলিকে চিঠি দিয়ে এইভাবে গ্যাস সরবরাহ করতে নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান জ্বালানি বিশেষজ্ঞ। সংকট কাটাতে দিয়েছেন কূপ খননের পরামর্শ। এখানে ইনিশিয়ালি কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে এবং এখানে অনেক সময় হয় কি যে সরকার এইটাতে মনে করে রিস্কি, এখানে আমি একটা ড্রিলিং করবো 100 কোটি টাকা দিয়ে পাবো না। কিন্তু আপনার এইখানে রিস্ক থাকলেও এই রিস্কটা জাস্টিফাইড যে এইখানে
আমাদের যে ভূপ্রকৃতি, এখানে একটা ড্রিলিংয়ে না পাওয়া গেলে 5টা ড্রিলিং করলে 3টা ড্রিলিংয়ে পাওয়া যাবে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ হয় কক্সবাজারে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে। গত 21 তারিখে যান্ত্রিক ত্রুটির কারণে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে অর্ধেকে নেমে আসে দেশের গ্যাস সরবরাহ। বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সাথে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা আশা করেন। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নেয়ার জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশের জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। জাপান আগ্রহী হলে নারায়ণগঞ্জের 2500-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৈঠকে আগামী 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাচ র্যাপিড ট্রানজিট এমআরটি প্রকল্পের অগ্রগতির বিষয়েও আলোচনা হয়। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপস্থিত ছিলেন। জাপানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির সহকারী ভাইস মিনিস্টার নায়াকামা রিয়েকো, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভায় এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুইটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর মেশিনটি গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম, আর হাইফ্লো অক্সিজেন মেশিনটি শ্বাসতন্ত্রের সাধারণ সমস্যাজনিত রোগীদের জন্য ব্যবহার উপযোগী। এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের যোগ্যোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্ব পায়। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার উন্মুক্তকরণ ইস্যুতে দেশটির মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার এই বৈঠকে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিনও উপস্থিত ছিলেন। পরে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমবাজার কিভাবে এবং কোন প্রক্রিয়ায় উন্মুক্ত করা হবে সে বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। তিনি জানান, শ্রমবাজার চালুর বিষয়ে দুই দেশ নীতিগত সমঝোতায় পৌঁছেছে। আগামী কয়েকদিনের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা শেষে শ্রমবাজার চালুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। আগের সমঝোতা স্মারক MOU সংশোধনের বিষয়ে আর রামানান বলেন, বর্তমান MOUর মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকায় এটি সংশোধনের প্রয়োজন নেই। সরকার দক্ষ মানব সম্পদ তৈরি করতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ঢাকা ক্লাবে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার। আগামীতে যুগোপযোগী শিক্ষা প্রসারের পাশে থাকবে দেশটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট।
বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ উদ্যোগে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে রাজধানীর ঢাকা ক্লাবে সেমিনারের আয়োজন করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি। With our presence and later on other Malaysian institutions here, বক্তারা জানান, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মদক্ষতা অর্জনের বিকল্প নেই। Toward the human capital intelligence platform and toward a scalable AI-enabled model that could one day inform a future national skills recognition and employability platforms for Bangladesh. Beginning with our AI and semiconductor adjustment certification programs in direct partnership with Help University Malaysia. সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুগোপযোগী শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। The Ministry of Foreign Affairs stands ready to extend the necessary support to constructive initiatives that further strengthen Bangladesh-Malaysia cooperation in education, skills development and human resource development. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দক্ষতার অভাবে বিনিয়োগের সুফল মিলছে না, তাই কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের তাগিদ দেন তিনি। We have had skill centers in Bangladesh for a long time. Every district has a skill development center without any outcome. Sorry to say this, no outcome. And the people, those who came out of this skill development, I think most of them are not employable. So now we are looking at the market-based skill development. সেমিনারে শিক্ষার্থীদের মান উন্নয়নে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। Bangladesh and Malaysia have enjoyed a long-standing friendship.